কিনা। বহুত সময় তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন বা সেই অনুযায়ী ব্যবস্থা জায়গাটা আমার মনেই পড়ে না আসলে কবে কবে সেটি দেখেছি এরকম একটা কিছু। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে এই সচিবদের বিষয়টা একটু পরে আসি। সেখানেও নানান রকম আলোচনা চলছে, তাদের আন্দোলন চলছে, মানে ত্রিমুখী আন্দোলন, কি একটা অদ্ভুত পরিস্থিতি। তার আগে যে বিষয়টি আপনি বলছিলেন, যে প্রশ্নগুলোই আপনি তুলছিলেন, যে সচিবালয়ে কুকুর ঢুকলো কি করে একজন, তারপরে আরো যে বিষয়গুলো আসছে যে এত নিরাপত্তা কর্মী, এত গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, এত পুলিশ এখানে আছে, তারা আসলে কি করলো? তাদের ব্যর্থতা? ফায়ার মানে আগুন নেভাতে এত সময় লাগলো কেন? তাদের ব্যর্থতা? আবার এদিকে একজন ফায়ার ফাইটার মারা গেলেন, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা আমাদের ব্যর্থতা। মানে সবার এত ব্যর্থতা, এর দায়টা মানে দায় তো কাউকে নিতে হবে, দায়ের জন্য তো কোনো একটা ব্যবস্থা থাকতে হবে। সেটি আসলে কি, আসলে হচ্ছেটা কি, এত ব্যর্থতা কেন? না, দায় নেওয়ার জন্য তো এখন একজন আছে এবং একটা দল আছে, আওয়ামী লীগ। কিছু হলেই বলে যে আওয়ামী লীগ এটা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সরাসরি বলি আওয়ামী লীগ এটা করেছে, কিন্তু এটা খুবই হাস্যকর একটি অভিযোগ এই জন্য যে আওয়ামী লীগ যদি এইটা সচিবালয়ে দিতে পারতো এই কাণ্ডটা, তাহলে এই আওয়ামী লীগ তো আরো অন্য জায়গাতেও গিয়ে এই কাজ করতে পারে বা পারে। তাহলে তো বিরাট বিপদ আমাদের জন্য যে আওয়ামী লীগ যদি সচিবালয়ে ঢুকে পড়তে পারে এবং ঢুকে মনের ইচ্ছা মতো ঘোরাফেরা করে আহ, একদম নিজেদের ইচ্ছা মতো এই ধরনের নাশকতা চালাতে পারে, তাহলে কোন ভবনটা নিরাপদ এটাও তো বলতে হবে যে এইখানে তারা ঢুকতে পারবে না। এটা হচ্ছে একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এটা খুবই হাস্যকর একটি উত্তর যে কাজটি আওয়ামী লীগ করেছে। তদন্ত হতে পারে, তদন্ত হলে আমরা জানি যে কি হয়। আমরা অনেক বহু তদন্ত আছে, আমরা সেসব তদন্ত আলোর মুখী দেখে না। আবার অনেক সময় আমরা জজমিয়া ধরনের তদন্ত হয়। এইবার যেটি ঘটেছে সেটি হচ্ছে তদন্ত কমিটি তৈরি করে সঙ্গে সঙ্গে বদলে ফেলার ফলে আমাদের তদন্ত কমিটিটাকেই মাঝে মাঝে মনে হচ্ছে যে জজমিয়া হয়ে যাচ্ছে। তো এইসব নিয়ে আমরা কথা না বলি, বরং মাসুদ কামাল ভাই একটা খুবই চমৎকার কথা বলেছেন যে সচিবদের এই যে ভূতাপেক্ষ, এই যে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, যে আপনি আওয়ামী লীগ আমলে যদি আপনার দুর্নীতির জন্য চাকরি গিয়ে থাকে এবং প্রমাণিত দুর্নীতি, তারপরে আপনার উপরে নির্যাতন হচ্ছে, তো এটা তো হতে পারে না। অ্যাক্রেডিটেশন কার্ড ঢালাওভাবে বাতিল করলেন, আর যে ঢালাওভাবে লোকজনকে এনে প্রমোশন দিয়ে দিচ্ছেন, এটা কেন করবেন? এদেরকেও পরীক্ষা করেন, কার চাকরি কেন গিয়েছিল, কি কারণে। আওয়ামী লীগ আমলে যারাই রিটায়ারমেন্টে গিয়েছেন আর্লি বা যারাই সচিব হতে পারেন নাই, সবারই সচিব হওয়ার যোগ্যতা ছিল। আওয়ামী লীগ যাদের যোগ্য মানে ছিল সকলকে বাদ দিয়ে অযোগ্যদেরকে সচিব বানিয়েছিল। এটা যদি প্রশ্ন করেন তাহলে তো এখন এই প্রশ্ন করতে হবে, তাহলে অযোগ্যরা এখন কি করছে? অযোগ্য সচিবদেরকে তো তারা বাদ দেন নাই, তাদেরকে রেখেছেন। একটা বড় সমস্যা যেটি, সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আপনি দেখবেন যে জাতীয় ঐক্য দরকার, তখন রাজনীতিবিদদেরকে ডাকা হচ্ছে যে আসেন আসেন আপনারা রাজনৈতিক ঐক্য করেন। জাতীয় ঐক্য মানে রাজনীতিবিদদের ঐক্য। কিন্তু একই উপদেষ্টা পরিষদ বলছে 53 বছর রাজনীতিবিদরা কি করেছে? 53 বছর যারা কেউ কিছু করে নাই তাদেরকে আবার ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন কেন? এরা তো কিছু করে নাই, এরা তো কিছু পারে না। আমার কাছে মনে হয় যে খুবই সেলফ কন্ট্রাডিক্টরি এবং সেলফ ডিফিটিং আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাজের পেছন। এবং এর মধ্যে আরো একটি বিষয় আছে, আপনি দেখবেন যে সব জায়গাতেই তরুণ সদস্য নিয়োজিত করা হয়েছে যে কোনো কিছুতে, জনপ্রশাসন সংস্কার এটা সেটা। আজকে যদি সংস্কার করেন, এই সংস্কারের এক্সিকিউশন কারা করবেন? হাত তারা, অর্থাৎ সরকারের যে বডিগুলি আছে, বিচার ব্যবস্থা, তারপরে প্রশাসন, সংসদ এখন নাই, আইন প্রণয়নের জায়গাটা নাই। এবং তারপরে কারা করবেন? এই সংস্কারটা কোথায় প্রযোজ্য হবে? রাজনীতিবিদদেরও কিন্তু এই সংস্কারটার মধ্যে একমত হতে হবে। জাতীয় ঐক্য হয় না তারা একমত না হলে। আর জাতীয় ঐক্য ছাড়া সংস্কার করলে সেটা টিকবে? সেটা তো টিকবে না। কিন্তু সংস্কারের বিষয়ে কোনো জাতীয় ঐক্যের পরোয়া করা হচ্ছে না, বলা হচ্ছে সংস্কার আমরা যা দিব মানতে হবে, কারণ 53 বছর আপনারা কি করবেন। আমি মনে করি যে এই যুক্তিগুলি খুবই ফ্যালাসিয়াস, খুবই অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্যারাডক্স। আমার ডাক্তার আব্দুল নতুন, আমার খুবই এই প্রশ্নগুলো এবং জিজ্ঞাসা করতে দেখেন, ইচ্ছা করছে। এই সচিবালয়ের আগুনের সঙ্গে জনপ্রশাসন সংস্কারটা কিন্তু পিছিয়ে গেল। জনপ্রশাসনের সংস্কার নিয়ে এখন আর কোনো কথা নাই। কিন্তু জনপ্রশাসন সংস্কার করবেন, জনপ্রশাসন সংস্কার হলে যারা সংস্কৃত হবেন, মানে যাদের উপরে সংস্কার আরোপ হবে, এরাই তার বিরোধিতা করবে। আবার এই জনপ্রশাসন সংস্কার করার জন্য কিন্তু ওই যে ভূতাপেক্ষ একজন সিনিয়র একজন আমলাকে এনে সেখানে দায়িত্ব দিয়েছেন, এবং সেই আমলা খুবই বলছেন যে আমাদের কিন্তু অনেক কম বয়সী বা অনভিজ্ঞ লোকের কথা শুনতে হবে, কারণ সে জেল খেটেছে। জেল খাটা কি কোনো যোগ্যতা? জেল তো মানুষ বিভিন্ন কারণে খাটতে পারে, রাজনৈতিক কারণে খাটতে পারে, কিন্তু সংস্কারের জন্য কিন্তু শুধু জেল খাটা যোগ্যতা হতে পারে না বা আন্দোলন করার যোগ্যতা হতে পারে না। এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা, সম্যক জ্ঞান এটা থাকা দরকার।
আমি বললাম আমার বয়স অনেক কম, আমার অভিজ্ঞতা কম, আমার পড়াশোনা শেষ হয় নাই, আমি গিয়ে বললাম আর আমার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ পড়াশোনা করা পিএইচডি করা সচিবরা সব মেনে নেবে? কোন একটা ডিসিশন কাউকে দিলে সেই ডিসিশনটা তাদের মানার উপযুক্ত হবে কিনা, এটারও কিন্তু এক ধরনের কারেক্টনেস দরকার, পলিটিক্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কারেক্ট। আমি বলবো যে যা ঘটছে এটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা, এবং এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের এক ধরনের দনমন মনোভাব বা দ্বিধাগ্রস্ততার একটা ফলাফল। এই এরকম দোনো অসংখ্য মনোভাব বা দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের যে আমরা একটা দেখতে ব্যর্থতার পাচ্ছি। জায়গায় এটার পরিণতি কি সেটাও আমি একটু পরবর্তীতে জানতে চাইবো আপনাদের দুজনের কাছ থেকে। কিন্তু অনেকগুলো প্রশ্ন আসলে আমার মনে হচ্ছিল যে আপনাকে থামিয়ে জিজ্ঞাসা করি, প্রশ্ন থামানোও কঠিন, তারপরে এখন একটু বলেন। এটা তাহলে আপনি কি বলবেন যে আওয়ামী লীগকে দায় দেওয়াটা এটা হাস্যকর মনে হচ্ছে। কি মনে হয় তাহলে এই সচিবালয়ে আগুন লাগলো এটা যে একটা সাধারণ ঘটনা বা স্বাভাবিকভাবে লেগে যায় না, এই শর্ট সার্কিট থেকে যেটার কারণ এটা মানে একদম যেটা আমি শুরুতেই বলছিলাম, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যায়ে সবাই বলছে, তাহলে কি মনে হয়, আপনার কি মনে হয় কে লাগালো আগুনটা? কে লাগালো এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, ধারণা এটাই কি তো করতে বলতে পারেন, পারতেন ধারণা কি করতে সাংবাদিকরা। পারেন? যেমন এটাই তো সাধারণ মানুষ বলতে অনেকে পারতেন ধারণা করছে আওয়ামী সাংবাদিকরা। লীগ লাগাচ্ছে, কেউ ধারণা করছেন এই গভর্নমেন্টের ভেতরে তাদেরই ব্যর্থতা ঢাকার জন্য লাগাচ্ছে, কেউ ধারণা করছেন না, আপনাদের ধারণা পক্ষ থেকে। প্রসূত বক্তব্য তো দেওয়া যাবে না। আমাদের কাছে এটাই আপত্তিকর যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরাও ধারণা প্রসূত বক্তব্য। হুম আমি যুক্তিতে কথা বলার চেষ্টা করছি। যুক্তিটা হচ্ছে এই যে এত পাহারা আছে, এরকম একটা জায়গায় যদি আওয়ামী লীগ ঢুকে আগুন লাগাতে পারে, এর চেয়ে অনেক কম পাহারা আছে হাইকোর্টে, এর চেয়ে অনেক কম পাহারা আছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে তো আমরা দেখেছি কোনা দিয়ে পাগলা বাবার মাজার আছে, তাই না? আহ, তো সেইখানে তো রেগুলার ভক্তরা যাতায়াত করে, সুপ্রিম কোর্টে ঢোকা তো অনেক সহজ এই সচিবালয়ে ঢোকাচ্ছে। তো কালকে যেখানে আগুন লাগবে আওয়ামী লীগেরা যদি লাগিয়ে দিতে পারে, বাংলাদেশ তো তাহলে কোথাও আর অগ্নি থেকে নিরাপদ না। আমার প্রশ্ন হচ্ছে যে যারা পাহারা দিল তারা কি করছিল, যারা পাহারা দেয় তারা কি করছিল? আরো একটি অদ্ভুত কথা বলা হয়েছে যে আমরা দুর্নীতির তদন্ত করছিলাম, দুর্নীতির নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির তদন্ত করার জন্য নথিপত্র পুড়ে গেলে কি দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে যায়? দুর্নীতি তদন্ত করার অনেকগুলি প্রক্রিয়া আছে, শুধু নথি ঘেটে ঘেটে দুর্নীতি প্রমাণ করা যায় না, বরং নথি থেকে দুর্নীতি প্রমাণ করা অনেক কঠিন। যারা দুর্নীতি করে তারা নথি খুব সুন্দর করে বানিয়ে রাখে। হুম দুর্নীতি তদন্ত করতে হয় অভিযোগকারীর কাছ থেকে সাক্ষ্য প্রমাণ এবং যা কিছু নথিতে নাই সেটা খুঁজে বের করে, তাই না? যে ভদ্রলোক ঘুষ খেয়েছেন উনি নথিতে লিখে রেখেছেন যে আমি ঘুষ খেয়েছি, ঘুষ খেয়ে এটা সাইন করলাম। যিনি আপত্তি দিয়েছেন দুর্নীতি করে মানুষের কাছে টাকা খেয়ে একটা ভালো প্রকল্পে আপত্তি দিয়ে সেইখানে অন্য কন্ট্রাক্টরকে কাজ করিয়ে দিয়েছেন, সেই আপত্তির পেছনে লেখা আছে যে উনি দুর্নীতি করেছিলেন কিনা। দুর্নীতি বের করার জন্য অনেক ধরনের প্রক্রিয়া আছে। নথি দেখে দেখে দুর্নীতি আবিষ্কার করতে গেলে এই দুর্নীতি 10 বছরে বের করা যাবে না, কেননা নথির মধ্যে আসলে তেমন কোনো ভুল নাই। হুম এই নথিপত্র খুব ভালোভাবেই সেখানে রাখা থাকে এবং নথির মধ্যে ভুল খুঁজে পাওয়া খুবই কঠিন। দুর্নীতি তদন্ত করতে গেলে আবার ওই সাংবাদিকদের কাছে যেতে হবে, এরা দুর্নীতি কিনে সংবাদ করে, এরা দুর্নীতি খুঁজে বের করেছেন, এরা বিভিন্ন সময় দুর্নীতিবাজদের কাছে গিয়ে দেখে এসেছেন কিভাবে দুর্নীতি হচ্ছে। তদন্ত না হয় করলেন, ভালো কথা, তদন্ত চলছিল। বহু দুর্নীতি প্রকাশিত হয়েছে, এই প্রকাশিত দুর্নীতিগুলি শাস্তির ব্যবস্থা করেন। আমি আরেকটা মজার বিষয় বলি, আহ, আওয়ামী লীগ দোষী, আওয়ামী লীগ আগুন ধরিয়ে দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু 606টা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোসর, দোসর শব্দটা এখন খুব চমৎকার একটা জিনিস হয়েছে। কিছু বলে আমরা এখন আর কিছু বলি না, আমরা শুধু বলি দোসর। দোসর বলেই লোকে বুঝে এটা একটা গালি। তো এই যে দোসররা পালিয়ে গেল, দোসরদেরকে ধরা গেল না, দোসররা বেলজিয়ামে, দোসররা ইংল্যান্ডে, দোসররা দিল্লিতে, দোসররা দুবাইতে, দোসররা মালয়েশিয়াতে আবিষ্কৃত। আপনারা জানতেন যে এরা দোসর, এরা কোন জায়গাতে চলে গেল, কিভাবে চলে গেল? আমাদের বাংলাদেশের সেরা ধনী ব্যক্তি ঘোষণা করেছেন তিনি আর বাঙালি না, বাংলাদেশিও না, তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক। কেউ তো এই প্রশ্ন করছে না যে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত একটি দেশ হিসেবে নিজেকে পরিচিত করে। সিঙ্গাপুর মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং নিয়ে বড় বড় কথাবার্তা বলে। আর বাংলাদেশের প্রমাণিত মানি লন্ডারের সিঙ্গাপুরে বাড়ি কেনে কি করে, জমি কিনে কি করে, সিঙ্গাপুর তার মানে কি অন্য দেশের দুর্নীতিকে উৎসাহ দেয়? সিঙ্গাপুরের হাই কমিশনারকে ডেকে একটা দেন না বক্তব্য, বা সিঙ্গাপুরের প্রতিনিধিকে দূতাবাসে কল করে বলেন না যে আমাদের দুর্নীতিবাজদেরকে তোমরা আশ্রয় দিয়েছো কেন, কি কারণে এসালম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে একটা দেশ থেকে ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট করে যে চলে গিয়েছে। এগুলো তো দেখি আপনারা বলেন না, আপনারা তো কোনো চিহ্নিত লোককে দায়ী করছেন না, চিহ্নিত অপরাধীদেরকে ধরছেন না, উল্টা যারা নাই এখানে তাদেরকে বলছেন, যারা পালিয়ে গেছে বলছেন, পলাতক লোকদেরকে আপনারাই বলছেন হঠাৎ কোত্থেকে গর্ত করে সুড়ঙ্গ দিয়ে আসছে এরা। আর যেটা মাসুদ কামাল ভাই বলেছেন আমি একদম একমত,
এখান থেকে পলায়ন করে অন্যখানে গিয়ে মুজিব কোট পরে পাঞ্জাবি পরে আরেকজনের লেখা বক্তব্য, এই নানক সাহেবেরই বক্তব্য নিজের লেখার কোনো ক্ষমতাই নেই। উনি একটা বিরাট বক্তৃতা দিলেন, খুব সাহিত্য। উনি বলেন স্ক্রিপ্ট খারাপ, ওনাদের স্ক্রিপ্ট তো গত 16 বছর ধরে খারাপ। বাজে লোককে দিয়ে স্ক্রিপ্ট বানিয়েছে, বাজে রাজনীতি করেছে, বাজে লোককে জায়গা দিয়েছে, বাজে লোকদেরকে দিয়ে নিজেদেরকে ঘিরে রেখেছে। আমাদের দুঃখটা এইখানেই, মাসুদ কামাল ভাই যেটা বলেছেন যে ভূতাপেক্ষ সচিবদেরকে ডেকে এনে পেনশন, প্রমোশন, তাদের চাকরির বেনিফিট, ভাতা ভুতা সব দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, চক্ষু হারিয়েছেন, এদের জন্য দান খয়রাত তুষ্ট হচ্ছে। সন্তানের পাশে অভিভাবক নামে একটি ফোরাম আছে, তারা দান খয়রাত জোগাড় করে সেখানে যাচ্ছেন। আমাদের পরিচিত আত্মীয় স্বজনরা দান করছেন একজনকে বিদেশে পাঠানোর জন্য। কি কারণে? এই ভূতাপেক্ষ সচিবরা বেতনের একটা দিনের টাকা দিয়েছে। আগে তো দেখতাম আমরা বন্যার ত্রাণে একদিনের টাকা দিয়ে দেয়, গিয়ে যে খাতে গিয়ে এই অ্যাসোসিয়েশনের লোকজন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে বলে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলে খুব দেয় যে আমরা একদিনের বেতন দিলাম, একদিনের টাকা দিলাম। এই যে এতগুলা টাকা পেলেন ভূতাপেক্ষ, ওইখান থেকে একটা দিনের টাকা দিয়েছেন। ভূতাপেক্ষ পেতে খুব ভালো লাগে। আপনারা আন্দোলনের সময় কোথায় ছিলেন? কে কার প্রোফাইল লাল করেছিলেন? কে কার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন? কোন গর্তের মধ্যে ছিলেন? মাসুদ কামাল ভাই যা বলেছে আমি একদম একমত। এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্দোলনের সুবিধা নিচ্ছে যারা আন্দোলন করে নাই তারা। নিজেদেরকে তারা ভিকটিম বলছে, কেন? তাদের চাকরি একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে। আর যারা সরাসরি ভিকটিম, যারা রাস্তায় গুলি খেয়ে উন্ডেড হয়ে হাত পা হারিয়েছে, তাদের চিকিৎসার সময় টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি আসলে দেখেন কোনো কিছুই জবাবদিহিতার বাইরে থাকে। 16 বছর পরেও শেখ হাসিনাকে জবাব দিতে হচ্ছে। আচ্ছা, সেই 16 বছর পরে আওয়ামী লীগের লোকজনকে তদন্ত জবাব দিতে প্রসঙ্গে ওই যে একটু আগে কথা হচ্ছিল যে ডিসি দের রদবদল হলো, যে ডিসি নিয়োগের ব্যাপারটা আসলো, সেখানে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ঘুষ এর অভিযোগ উঠলো, একটা পত্রিকায় লেখালেখি হলো, তদন্ত কমিটি গঠিত হলো, তিনজন উপদেষ্টাকে নিয়ে কিছু হয়েছে সেই তদন্তের, সেটি কি আপনারা জানেন? ওইটা নিয়ে অবশ্য আমার একটা কথা আছে। ঘুষের যে চেকের ছবিটা বেরিয়েছিল, ওইটা একটা ফেইল্ড ব্যাংক। ওই ব্যাংকে 3 কোটি টাকার দূরের কথা, ওই ব্যাংকে 3000 টাকার চেক দিলে লোকজন দিতে পারে না। ফলে ওই চেকটা নিয়ে আমার আপত্তি আছে যে ওইটাও একটা এই ধরনের দুর্বল স্ক্রিপ্ট। কে কেন কি জন্য ঘুষের অভিযোগ তুলে দিয়েছিল এটা আসলে তদন্ত করতে হবে। কিন্তু সেই কেননা ওই সময় আমরা প্রতিবেদন দেখেছি, আসছে, কিছু হয়েছিল তারপর? আমি জানি না, আমার জানা নাই কোনো প্রতিবেদন আজকে আসছে? আর যদি এসেও থাকে মাসুদ কামাল ভাই জানবে।